তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলো। ব্যাটারি অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে দিনভর বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, পথচারী গুলিবিদ্ধ। যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে, জানালেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি রোধে দেশজ উৎপাদন বাড়ানোর তাগিদ। উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে 3 গুণ, ক্ষমতায় থাকলে বেশি বাড়ে সম্পদ, বলছে টিআইবি। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 এমপি আনোয়ারুল আজিম আনার, খোঁজ জানতে ডিবিতে স্বজন। এতক্ষণ আপনাদের শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীর মিরপুরের কালশি মোড়ে ব্যাটারি অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। এই ঘটনায় পুলিশের গুলিতে মোহাম্মদ সাগর নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে চালকরা সড়ক অবরোধ, বিক্ষোভ এবং যানবাহনে বিচ্ছিন্ন ভাঙচুর করেন। বিকেলে কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত হলেও পরে কালশি মোড়ে পুলিশ বক্সে আগুন দেন অটোরিকশা চালকরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা 11:30 থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করেন চালকরা। পরে মিরপুর 11, মিরপুর 1, আগারগাঁও এবং কালশি থেকে ব্যাটারি চালিত অটোরিকশার কয়েকশো চালক বিক্ষোভে যোগ দেন। এ সময় কয়েকটি বাস, মিনিবাস ভাঙচুর এবং পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। বিক্ষোভ এবং অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী, অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন। এর আগে 15 মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের কথা হলো, যদি ঝুঁকিপূর্ণ হয় সেই ঝুঁকিপূর্ণ গাড়িগুলোকে বাদ দিয়ে ভালো ব্রেকের মাধ্যমে গাড়ি ছাড়া হোক এবং আমাদেরকে সেই গাড়ি যেভাবে দিবে, কিস্তির মাধ্যমে দিল, তারা লাইসেন্সের মাধ্যমে দিলে আমরা নেব। বাসা হইল 2 নাম্বার থেকে আসছি, 10 নাম্বার জ্যামে অনেকক্ষণ ধরে বসে আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের জন্য কি করতে পারেন এই বিষয়টা নির্দেশনা এনে তাদের সঙ্গে আবার উনি বসবেন। এই কথার প্রেক্ষিতে তারা রাস্তাও ছেড়ে দিতে রাজি হলো এবং আমরাও তাদেরকে বুঝালাম, ছেড়ে দিল। কিন্তু এর ভিতরে কিছু উস্কানিদাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতির, তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, যেটি জানতে চাই যে এই মুহূর্তে কি থেমে থেমে সংঘর্ষ এখনো চলছে নাকি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন, এবং বিক্ষুব্ধদের সাথে কোন ধরনের আলোচনা হয়েছে কিনা? এই মুহূর্তে আমি আছি কালশি মোড়ে, কিছুক্ষণ আগেই যেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছিলেন এবং পুলিশের সাথে কিছুক্ষণের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেছে। তার আগে এখানে যে পুলিশ বক্স আছে সেই পুলিশ বক্সে বিক্ষোভকারীরা আগুন দিয়েছিল। তার জের ধরে কিন্তু পুলিশ এখানে মানে মিরপুর 10 থেকে এখানে অবস্থান নেন এবং বিক্ষোভকারীদের এখান থেকে হটিয়ে দিতে চড়াও হন এবং তাদের উপরে লাঠিচার্জ করে। এক পর্যায়ে তাদেরকে সরিয়ে দিয়ে এখন যান চলাচল আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বিঘ্ন, পুরোপুরি স্বাভাবিক না হলেও কিন্তু যান চলাচল শুরু হয়েছে। কিন্তু তার আগের যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু চেনা পরিস্থিতি ছিল না। আবার রাজধানীর কালশি কিছুক্ষণের জন্য কিন্তু বলা যায় যে সংঘর্ষ স্থল হয়ে উঠেছিল। মিরপুর 10 থেকে এই বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়ার পরে বিক্ষোভকারীরা মিরপুর কালশিতে এসে, এই কালশি মোড়ে এসে অবস্থান নেয় এবং এই যে কালশি হয়ে যে পল্লবী বা মিরপুর ডিএসএস যাওয়ার যে রাস্তা, এই 3টা রাস্তায় কিন্তু তারা অবরোধ করে বসে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে কিন্তু দুদিক দিয়েই একটা বড় ধরনের যানজটের সৃষ্টি হয় এবং এই পথে চলাচলকারী যারা ছিল তাদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে হেঁটে আসে, অনেকে ব্যক্তিগত যানবাহনে আসলেও তাদেরকে বাধা দেওয়া হয়। অনেকের ব্যক্তিগত যানবাহনেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়, পাবলিক বাসেও আমরা ভাঙচুর চালাতে দেখেছি। এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বা এখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ আসে এবং পুলিশ তাদেরকে অনেকটা বুঝিয়ে এখানে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ বা আহ্বান জানালেও যখন কাজ হয়নি, এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদের উপরে চড়াও হতে বাধ্য হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদেরকে এখানে তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। এ সময় আমরা এ সময় শুনেছি যে একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরবর্তীতে আমরা দেখি যে এখানকার স্থানীয় সংসদ সদস্য তিনি আসেন এবং যে বিক্ষোভকারী বা আন্দোলনরত শ্রমিক ছিলেন তাদের সাথে তিনি কথা বলেন যে কিভাবে সমস্যার সমাধানে যাওয়া যায়, সে ধরনের আশ্বাস তিনি দিয়েছেন এবং বিক্ষোভকারীরাও আন্দোলন থেকে সরে এসেছেন, আপাতত সরে দাঁড়িয়েছেন। আনোয়ার সাদেক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজেও নিরাপদে থাকবেন, তথ্য সংগ্রহ করতে থাকুন। যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে, তাই মূল্যস্ফীতি রোধে দেশজ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কর্মসংস্থান নিশ্চিতে শ্রমঘন শিল্প গড়ে তুলতেও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় অংশ নিয়েছে ৩৫০-রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে বিশেষ অবদানের জন্য ৭ শ্রেণীতে একজন করে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই আওয়ামী লীগ সরকার এসএমই খাতের প্রসারে জোর দিয়েছে। দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও শ্রমঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিজস্ব উৎপাদন বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের মাত্র ৪% সুদে ঋণ দেওয়া হয় জানিয়ে তরুণদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নেবে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন। বিদেশি বিনিয়োগ বাড়াতে কূটনীতিকদের অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর ব্যবস্থা ডিজিটালাইজ হলে 2030 সাল নাগাদ রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে $167 বিলিয়ন বা টাকার অঙ্কে প্রায় 20 লাখ কোটি টাকা। আর কর জিডিপি অনুপাতে পৌঁছবে 16%। গবেষণা সংস্থা সিপিটির বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরে সিপিটি। সংস্থাটি বলছে, দেশে শুধু কর জিডিপি অনুপাতই কম নয়, বরং জনগণ যা কর দিচ্ছে তার সবটুকু পাচ্ছে না এনবিআর। সিপিটির মতে, প্রযুক্তির ব্যবহার করলে এই ফাঁকি কমাতেও সাহায্য করবে। বর্তমানে কর ব্যবস্থার আধুনিকায়নে নানা উদ্যোগ আছে, কিন্তু এগুলো সমন্বিতভাবে হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটাল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিটি। পাশাপাশি ডেটাবেজের ধারাবাহিকতা রক্ষা এবং দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় ৭১% ব্যবসায়ী। তাদের মধ্যে কোটিপতি ১০৫ জন। গত নির্বাচনের তুলনায় এবারে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে রোববার এসব তথ্য জানিয়েছে টিআইবি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট গ্রহণ ২১ মে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামাও বিশ্লেষণ করেছে টিআইবি। রোববার সে বিশ্লেষণের পাওয়া তথ্য তুলে ধরে সংস্থাটি। টিআইবি জানিয়েছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৭০.৫১% নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় ব্যবসায়ী প্রার্থী বেড়েছে
8%। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বেড়ে চলেছে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে 3 গুণ। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতি 116 জন। এছাড়া প্রতি 4 জন প্রার্থীর 1 জন ঋণগ্রস্ত। আর মোট প্রার্থীর 13.13% বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে টিআইবি। যতটুকু তথ্য আছে তার উপর ভিত্তি করে যে আয় বৃদ্ধি বা সম্পদ বৃদ্ধির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটাকে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ এখানে প্রকারান্তরে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, যেটা আপনি বলেছেন সুন্দরভাবে, সেটি পরখ করার দায়িত্ব কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে। নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের দুর্নীতি দমন কমিশন, এই ধরনের সংস্থাগুলোর কিন্তু এখতিয়ার আছে, কিন্তু তারা সেটি পালন করছেন না। টিআইবির দাবি, যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেশি বৃদ্ধি পেয়েছে। যে ক্ষমতায় ছিলেন যারা, তাদের আয় যে বা সম্পদ বৃদ্ধি যেহেতু যারা ক্ষমতায় ছিলেন তার তুলনায় বেশি হয়েছে, কাজে এটা ক্ষমতায় থাকার একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে, এটি অনুমান করা যায় এবং সেটি আমরা বলছি। কিন্তু এটা অবৈধভাবে হয়েছে কিনা বৈধভাবে হয়েছে সেটা বিশ্লেষণের জন্য আলাদা কমিশনের দরকার। টিআইবি জানায়, এবার চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের 17 জন স্বজন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই ধাপে ভোট গ্রহণ 157 উপজেলায়। মিছিল, বৈঠক এবং জনসংযোগের মধ্য দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় উপেক্ষা করে সকাল থেকে প্রচার চালাচ্ছেন সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলার প্রার্থীরা। এদিকে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে র্যাব, পুলিশ, আনসার এবং বিজিবি সদস্য। ভারতে যাওয়ার পর কয়েকদিন ধরে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 4 দিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারছে না কেউ, এতে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানান, 11 মে চিকিৎসার জন্য ভারতে যান আনারুল আজিম আনার। 16 মে দুপুর থেকে তার সাথে ফোনে যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। বিষয়টি সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ তদারকি করছে বলেও জানান তিনি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, এমপি নিখোঁজের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। 2014 সাল থেকে টানা 3 বার ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনারুল আজিম আনার। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরা কোনো যোগাযোগ পাইনি। তার পরিবারের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে। আমরাও আমাদের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি যে আমাদের 4 আসনের মাননীয় সাংসদ আনারুল আজিমকে 4 দিন ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সালমান এফ রহমান বলেন, সব বিভেদ ভুলে মানুষের কাছে উন্নয়নের কথা তুলে ধরতে হবে। সভায় শেখ হাসিনার সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। বলেন, নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে বলেও জানান নেতারা। সরকার তরফ থেকে অনেক বাধা দেওয়া হয়েছে, অনেক চ্যালেঞ্জ ওনাকে ফেস করতে হয়েছে, কিন্তু তার সাথে সাথে দলের ভিতরেও কিন্তু ওনার অনেক বাধা ওনাকে ফেস করতে হয়েছে। দলের মধ্যে দল তখন কিন্তু ওনাকে ঐক্যবদ্ধ করতে হলো। তারপর আস্তে আস্তে করে উনি প্রথম 96-তে ক্ষমতায় আসলেন। তারপরও কিন্তু ষড়যন্ত্র শেষ হলো না।
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার সহ মিয়ানমারে প্রত্যাবাসনই চলমান পরিস্থিতির একমাত্র সমাধান। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতকে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে চলমান অভ্যন্তরীণ সংঘাত বাধা সৃষ্টি করেছে বলে দাবি রাষ্ট্রদূতের। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করেন মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিওমো। এ সময় মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, চলতি বছর উগান্ডায় দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করতে চান বলে জানিয়েছেন। প্রত্যাবাসন প্রক্রিয়াটি শুরু করার মধ্য দিয়ে নেপিদো তাদের সদিচ্ছা দেখাতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত অং কিওমো জানান, তার দেশ এ বিষয়ে আরও সচেষ্ট হবে। বৈঠকে রোহিঙ্গা ছাড়াও বাণিজ্য বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। মেট্রো রেলে এনবিআর এর 15% ভ্যাট আরোপ করা ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছে এবং তিনিও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেল অনেক জনপ্রিয় গণপরিবহন, একে আরও জনপ্রিয় করে তুলতে হবে। ভারতের মেট্রো রেলও ভ্যাট নেই, তাহলে আমরা কেন 15% ভ্যাট বসাবো, সেই প্রশ্ন তোলেন সেতুমন্ত্রী। জানান, 2030 সালে 6টি এমআরটি লাইনের কাজ শেষ হবে, এগুলোর মধ্যে 2টি হবে পাতাল রেল। এছাড়া রাজনৈতিক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বাস্তবতা থেকে দূরে আছে। আন্দোলনের ব্যর্থতায় তারা প্রলাপ বকার পাশাপাশি মানসিক ট্রমায় ভুগছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, আর তারা সহিংসতা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। যানজট, জলাবদ্ধতা, মশার উৎপাত নিয়ে নানা আক্ষেপ আর সমালোচনা থাকলেও দায়িত্ব গ্রহণের 4 বছরে নিজের কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে দায়িত্ব নেওয়ার 4 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। নির্বাচনী ইশতেহারের অনেক কিছু বাস্তবায়ন না হওয়াকে দুর্বলতা বলে উল্লেখ করেন মেয়র। তাপসের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে নানা কাজ। বিনিয়োগ না পাওয়ায় গণপরিবহনের শৃঙ্খলা ফেরেনি বলেও মন্তব্য করেন দক্ষিণ সিটির মেয়র। দায়িত্বের বাকি 1 বছরে যানজট নিরসনের আশ্বাস দেন তিনি। খাল দখলমুক্ত করে সুন্দর ঢাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এটা যে একটি প্রাচীন শহর, তার যে নিজস্ব স্বকীয়তা রয়েছে, চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটাকে যে দেশবাসী বহির্বিশ্বের কাছে তুলে ধরা যায়, এটা সবাই ভুলে গিয়েছে। আমরা কিন্তু সেটা ফিরিয়ে এনেছি। আমি করেছি সুশাসন নিশ্চিত, আমি করেছি কর্মপরিকল্পনা সৃষ্টি, আমি করেছি ব্যবস্থাপনা সৃষ্টি, আমি দিয়েছি আমার কর্মকর্তা কর্মচারীদের সেই কাজ করার স্পৃহা, সেই আত্মপ্রত্যয়, সেটাকে আমি দিয়েছি। ফল আসা শুরু হয়েছে। বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে কুকিচিন ন্যাশনাল আর্মি KNA এর 3 সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার রনিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্র এবং বেতার যন্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিহতদের নাম পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। গতরাতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের সাথে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মির সাথে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে KNA এর 3 সদস্য নিহত হন। মরদেহ বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। এই ঘটনার পর সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। অনুমোদনহীন এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজার থেকে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ আদালতের ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। এসএমসির এই ড্রিঙ্কটি বাজারজাত করছিল একমি গ্রুপ। সকালে একমির চেয়ারম্যান তানভীর সিনহা আদালতে হাজির হন। অবৈধভাবে বাজারজাত করায় তাকে 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে বাজারে থাকা অবৈধ 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোম্পানির 7 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। সে সময় এসএমসি গ্রুপকেও 16 লাখ টাকা জরিমানা করা হয়। বাজার থেকে উত্তোলন করা হয়। আদালত আমার আবেদন মঞ্জুর করেছেন এবং এর প্রেক্ষিতে তারা
তানভীর সিনহা এবং গিলেমাই তারা অঙ্গীকারনামা প্রদান করেছেন। তারা যথাশীঘ্র দ্রুত এই মামলামালগুলো বাজার থেকে প্রত্যাহার করে নেবেন। কিরগিজস্তানে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীরা। তারা জানিয়েছেন স্থানীয়দের মারমুখী আচরণে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। উজবেকিস্তানের দূতাবাসও যথাযথ নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ তাদের। তবে কিরগিজস্তানে হামলায় কোনো বাংলাদেশি গুরুতর আহত হয়নি বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ১৩ মে কিরগিজ ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে এখনও থমথমে রাজধানী বিশকেক। আতঙ্কে আছেন সেখানে থাকা বাংলাদেশিরা। স্থানীয়দের বর্ণবাদী আচরণের শিকার হতে হচ্ছে বলে জানান তারা। কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, সেবা দেয়া হয় উজবেকিস্তান থেকে। দূতাবাস কর্মকর্তারা জানান কিরগিজস্তানে ৭০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে, কর্মী আছে ৯ শতাধিক। তবে প্রবাসীরা জানান বাংলাদেশি কর্মী রয়েছে প্রায় ১০,০০০। এখানকার স্টুডেন্টরা পুরো প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা বা ওইরকম কোনো কিছু পায়নি। স্টুডেন্ট দিক থেকে যে যতটুকু হেল্প করার চেষ্টা করতেছে একটা কমিউনিটির মধ্যে আছে, ওকে ওরা পাচ্ছে। বাট সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ ছিল ওয়ার্কারদের, কারণ ওদের থাকার বা ওদের সিকিউরিটি, দে স্টিল ফিল আনসিকিউর এন্ড আনসেফ। তিনি আরো জানান মিশরীয়দের সঙ্গে ঝামেলা হলেও স্থানীয়রা এখন বিদেশিদের উপর ক্ষোভ ঝাড়ছেন। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান কিরগিজস্তানে বাংলাদেশিদের উপর হামলা হয়েছে, তবে কেউ গুরুতর আহত হননি। বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় একটি হটলাইন নম্বর খুলেছে উজবেকিস্তানের দূতাবাস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-20 সিরিজ নিয়ে শঙ্কা থাকলেও হিউস্টনে জিমে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে অধিনায়ক নাজমুল শান্ত আর ওপেনার লিটনের উপর থাকছে বাড়তি চাপ। সিরিজের প্রথম ম্যাচ হবে ২১ মে। শক্তিশালী হারিকেনের প্রভাবে টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ না থাকলেও জিম সেশনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। ফর্মে ফিরতে অধিনায়ক নাজমুল শান্তর বাড়তি মনোযোগ। চাপ কমাতে কিছুটা হাস্যোজ্জ্বল দেখা গেছে ছন্দে না থাকা লিটনকে। টি-20 সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারালেও কথা বলেনি শান্ত লিটনের ব্যাট। বিশ্বকাপের আগে তাদের এমন পারফরমেন্স চিন্তার কারণ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার অধিনায়কের ব্যাটে ৫ ম্যাচে মাত্র ৮১ রান, সর্বোচ্চ ৩৬। শর্টার ফরম্যাটে তার স্ট্রাইক রেটও হতাশাজনক। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজের পাশাপাশি প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করা জরুরি তার। ওপেনার লিটন আরও পিছিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে তার ব্যাটে ১, ২৩ ও ১২ রান। তাই পরের ২ ম্যাচে তার পরিবর্তে দলে সুযোগ পান সৌম্য সরকার। লিটনের ফর্মে না থাকা নিয়ে আক্ষেপ বিসিবি সভাপতি নাজমুল হাসানের। ১ বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া, অবশ্যই সবাই বলতো লিটন দাস। কিন্তু এখন লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। ইনজুরিতে থাকা তাসকিনও ব্যস্ত ছিলেন জিমে। বড় মঞ্চে নিজেকে প্রমাণে মোস্তাফিজ মাহমুদুল্লাহদের সঙ্গে দেখা গেছে রিশাদ তানজিমদেরও। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।